প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি জসিমউদ্দিন আপন আবারও তোমাদেরকে বাংলা সাহিত্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একদম শেষের পদ্য অংশের একদম শেষে ফাগুন মাস কবিতাটা নিয়ে, হুমায়ুন আজাদের লেখা। আচ্ছা, ফাগুন মাস কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে শব্দটা, সেটা কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে। আমি কবিতাটা প্রথমে পড়ছি। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, পাথর ঠেলে মাথা উঁচুই ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেড়ে সবুজ পাতা আবার ওঠে বেড়ে, সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল, বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। আচ্ছা, এই প্রথমেই যে অংশটা আছে সেখানে বলছে যে ফাগুন মাসটা দস্যি মাস। ফাগুন মানে কিন্তু ফাল্গুন মাসটা বোঝানো হয়েছে। ফাল্গুন মাসের আরেক নাম হচ্ছে ফাগুন মাস। তো দস্যি মানে কি? একটু উগ্র টাইপের যাদেরকে সেটা বলা হয় দস্যি। ডাকাতের সমার্থক শব্দ হচ্ছে দস্যু। দস্যু থেকে দস্যি। পাথর ঠেলে মাথা উঁচুই ঘাস, তার মানে এই সময় নতুন ঘাস গজায়। আমরা জানি ফাল্গুন এবং চৈত্র এই ২ মাস মিলে কিন্তু বসন্তকাল। তো সেই জন্য এই সময় নতুন নতুন ঘাস, নতুন নতুন পাতা, তারপরে হাড়ের মতো শক্ত ডাল ফেড়ে সবুজ পাতা আবার উঠে বেড়ে, হ্যাঁ ওই যে সবুজ সবুজ পাতা গজায় ডালে ডালে। তারপরে বনের একটা নতুন সৌন্দর্য আসে, বন জঙ্গলের একটা নতুন সৌন্দর্য আসে, ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে, তার মানে সব জায়গায় এত পরিমাণ সবুজ গাছপালা এবং লতা পাতা থাকে, ঘাস, সবকিছু দিয়ে একটা সবুজ আগুন জ্বলার মতো অবস্থা মনে হয়। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস, হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস, ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নারা সব ডুকরে ওঠে মনে, ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল, ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। এইখানে ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলনের কথা ইনডাইরেক্টলি বলা হয়েছে, সরাসরি এখানে বলা হয়নি, কিন্তু এই বিশেষ করে এই অংশটাতে সরাসরি বলা হয়নি, কিন্তু মায়ের চোখে জল, তার মানে যে মায়েরা তার সন্তানদের হারিয়েছে ভাষা আন্দোলনে, যারা শহীদ হয়েছে তাদের মায়েদের চোখে যে জল টলমল করে সেটা বোঝানো হয়েছে। বোনেরা কেঁদে ওঠে, অর্থাৎ যে ভাইরা মারা গেছে সেই ভাইদের বোন ছিল, তারা কেঁদে ওঠে। আচ্ছা, পরের অংশ পড়ি। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রথে, ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে, ফাগুন তার আগুন দেয় জেলে, বাংলাদেশের শহর গ্রামে চরে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে, ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভেতর শহীদ মিনার ওঠে। এই যে শহীদ মিনারের কথা উল্লেখ আছে, শহীদ মিনার কিন্তু আমাদের ভাষা আন্দোলনের যে আহ, শহীদ, যে শহীদ হয়েছে ভাষা আন্দোলন করে তাদের স্মৃতির জন্য কিন্তু আমাদের এই শহীদ মিনার। তো বলা হয়েছে ভাই, আমাদের যে ভাইরা তারা পথে নেমেছে, তারপরে তারা ক্রোধের আগুন জ্বেলেছে, তারপরে শহর গ্রাম সব জায়গায় একটা আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদের জন্য, সেটা বলা হয়েছে। সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা, গাছের ডালে পথের বুকে ঘরে, ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। সেই যে কবে ৩০ বছর হলো, ফাগুন মাসের দুচোখ ছলো ছলো, বুকের ভেতর ফাগুন পোষে ভয়, তার খোকাদের আবার কি যে হয়। তার মানে প্রত্যেকটা মা কিন্তু তাদের খোকাকে ওই ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে দেখতে পায়, এবং তাদের মধ্যে এবং আমাদের সবার মধ্যে কিন্তু এই মাসটাতে সেই ১৯৫২ সালের যে ফাল্গুন মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, সেই মাসের কথা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই জিনিসগুলো, সেই আন্দোলনের কথাগুলো। আর সেটা বলতে গেলে ফেব্রুয়ারি বলতে হচ্ছে, কিন্তু এই এটা আসলে অনেক লম্বা একটা কাহিনী, যে এটা ফাল্গুন মাস না হয়ে কেন ফেব্রুয়ারি মাস হলো। যাই হোক, এখানে পাঠ পরিচিতি আছে। পাঠ পরিচিতিটা আমরা পড়ি, শব্দার্থ টিকা, তারপরে কবি পরিচিতি সবই তোমরা পড়বে। পাঠ পরিচিতি আমি একটু পড়ছি, এটাও তোমরা পড়বে। বাংলাদেশের ইতিহাসে ফাল্গুন মাসের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা, কেননা এই মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে তখন আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির রক্তঝরা দিনে, বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন।
প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরাও একই সঙ্গে দুঃখী এবং সাহসী হয়ে উঠি। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভেতর জ্বলে বনের ভেতর জলে সবুজ আগুন। আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস যোগায় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভেতরে এই গোলাপ ফুলের মতো এক একটা শহীদ মিনার জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে। আচ্ছা, এখানে পাঠ পরিচিতি অবশ্যই খুব সহজ আকারে লেখা আছে, যেটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। তো আমি প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে ২ টা। তো আমরা একটাতে একটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। এখানে আলোকচিত্রটি দেখে অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা আলোকচিত্র আছে। এখানে একটা আলোকচিত্র আছে। আলোকচিত্রে কিন্তু আ কয়েকটা ছেলে-মেয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে। তারপরে বোর্ডে লেখা আছে স্বরে অ, তারপরে বাংলার বর্ণমালা, বাংলা বর্ণমালা সংখ্যা এগুলো লেখা আছে। ক নম্বর প্রশ্নে আছে, তোমার পঠিত ফাগুন মাস কবিতার ১ম চরণে ফাগুনকে কি বলা হয়েছে? একদম ১ম চরণে ফাগুনকে কি বলা হয়েছে? তো এইখানে আমরা পড়লাম ফাগুনটা খুব দস্যি মাস। তো ১ম চরণে ফাগুনকে দস্যি মাস হিসেবে অভিহিত করা হয়েছে। তো যদি এই কবিতাগুলো ঠিকঠাক পড়া হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সহজ হয়ে যাবে। সেজন্য কবিতা অবশ্যই একটু আত্মস্থ করতে হবে। ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লেখো। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটা বলতে এই যে দুঃখের যে স্মৃতি মানুষের মধ্যে জেগে ওঠে, মানুষের সেই ১৯৫২ সালের, বিশেষ করে আমরা যারা বাঙালি জাতি আমাদের সেই ১৯৫২ সালের কথা মনে পড়ে, যে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার তারা ভাষার জন্য জীবন দিয়েছিল, বাংলা ভাষার জন্য। তাদের জন্য আমরা বাংলা ভাষায় আজকে এত সহজে কথা বলতে পারছি, আমরা ব্যবহার করছি। তো সেক্ষেত্রে তাদের সেই আত্মত্যাগের কথা মনে ওঠে। সেই বিষয়টাকেই বলা হয়েছে দুঃখী গোলাপ ফোটে। গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে, চিত্রকর্মটিতে তোমার পরিচিত ফাগুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও। আচ্ছা, চিত্রকর্ম বলতে এখানে ছবিতে যে আসে বাংলায় কিছু সংখ্যা লেখা এবং বাংলায় বর্ণমালা লেখা। তো তারপরে প্ল্যাকার্ড হাতে ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু অবশ্যই সেই ভাষা আন্দোলনের বিষয়টাকে ইঙ্গিত করে। তো সেক্ষেত্রে এর সাথে অবশ্যই ভাবগত মিল এই কবিতার আছে। বিষয়গত মিল এবং ভাবগত মিল আছে, কারণ ফাগুন মাস কবিতাটিতে পুরো এই প্রকৃতির কথা বলতে বলতে কিন্তু মানে ফাল্গুন মাসে কি কি পরিবর্তন হয় সেগুলো বলতে বলতে পরবর্তীতে ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলনের করুণ স্মৃতিটা কিন্তু মনে করিয়ে দিয়েছে। আর এইখানে যে চিত্রকর্ম, এইখানেও একই ব্যাপার। এইখানে যে তারা আছে সেটা আন্দোলনরত ওই শিক্ষার্থীদেরকে এম আ বোঝায়। তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে। তারপর বাংলায় যে সংখ্যা সাইনবোর্ডে লেখা সেগুলোও কিন্তু দেখলে বোঝা যায় যে এগুলো সেই আ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিকেই স্মরণ করছে। ঘ নম্বর প্রশ্নে আছে, চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, এই গ নম্বর প্রশ্নটাই যদি খুব বিস্তারিতভাবে লিখে দেয়া যায় তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। চিত্রকর্মটিতে যে বিষয়গুলো ফুটে উঠেছে, এখানে কয়েকটা ছেলেমেয়ে আন্দোলনরত আছে। পাশাপাশি বাংলায় এখানে সংখ্যা লেখা আছে, তারপরে বর্ণমালা লেখা আছে। এই জিনিসটা কিন্তু ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন সেটাকেই অভিহিত করছে। এদিকে ফাগুন মাস কবিতায়ও ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলন, সেই বিষয়গুলোকেই শিক্ষার্থীদের মাঝে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো সেক্ষেত্রে চিত্রকর্মটি অবশ্যই ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে। এই বিষয়গুলো একটু বিস্তারিত লিখে দিলে খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নগুলো যেভাবে আসে এখানে ঠিক যেটা আছে একদম এইভাবে কিন্তু পরীক্ষাতে আসবে না। পরীক্ষায় একদমই আলাদা আসে। বিশেষ করে আমি যতটা দেখেছি বা আমাদের সময়ও কিন্তু সৃজনশীল প্রশ্ন ছিল। এখানে এমনিতেই ২-১ টা নমুনা প্রশ্ন দেয়া থাকে। মানে এইভাবে প্রশ্ন আসবে। কিন্তু অবিকল এই পাঠ্য বইয়ে যেটা থাকে এটা কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় বানিয়ে আসে। ঠিক অ্যা একই রকম অনুচ্ছেদ, একই রকম টপিক কিন্তু বাইরে থেকে আসে। অন্যভাবে এটা লিখে দেয় একই রকম। তো সেই প্রশ্নের উত্তরগুলোও একই রকম। কিন্তু অবিকল এইটা আসবে না। কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য আসলে আমি একটু প্রশ্নগুলো পড়ি এবং তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে প্রশ্নের উত্তরগুলো আসলে কিভাবে দিতে হবে।
তো পরের প্রশ্নটা যেটা আছে সেটাও খুবই সহজ। বন্ধুদের নিয়ে বাগানে পায়চারি করছিল শাওন। হঠাৎ তারা লক্ষ্য করলো গাছের ডালপালায় সবুজ পাতা পল্লবিত হয়ে উঠেছে। আমার মনে হয় এগুলো এভাবে পড়ার দরকার নেই। তারপরেও তোমাদের যদি কোনো কিছু সমস্যা মনে হয়, কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। কিন্তু এখানে যে বিষয়গুলো আমি দেখলাম সেটা খুবই সহজ। কারণ ১৯৫২ সালে যে ভাষা আন্দোলন, যে একটা রক্তক্ষয়ী ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে প্রাণের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা অর্জন করেছি, এই বিষয়টা কিন্তু প্রায় শিক্ষার্থীর মাঝেই কিন্তু আছে। সবাই কম বেশি জানে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আশা করি যে বিষয়ে আলোচনা হলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই জানতে পেরেছো। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বা এই কবিতা এবং যে নমুনা প্রশ্নগুলো আছে, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ টিকা এগুলো পড়লে আমার মনে হয় না এগুলোর জন্য আলাদা গাইড পড়া লাগে। এবং গাইডে যেভাবে থাকে তোমরা তার থেকেও ইচ্ছা করলে ভালো করে লিখতে পারবে। সবসময় চেষ্টা করবে নিজের মতো করে লেখা। কারণ গাইডে যেটা থাকে সেটা তো এমনিতেও পরীক্ষায় লেখা যায় না। কারণ ওটা মুখস্থ করে তো মনে থাকে না। আর ওটা মুখস্থ করে মনে করে লিখতে গেলে তো সময় পাওয়া যায় না। অবশ্যই যার নিজের মেধা আছে, নিজে বানিয়ে লিখতে পারে, সেই কিন্তু ভালোভাবে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারে। তো সেজন্য তোমাদেরকে গাইড পড়লেও সেটা ধারণা নেওয়ার জন্য পড়তে হবে। আবার অনেক সময় গাইডে কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে। কিন্তু তোমাদেরকে নিজেদের যাচাই বাছাই করে সঠিক তথ্যগুলো নিতে হবে এবং সেইগুলোই পরীক্ষায় লিখতে হবে এবং নিজে যতটুকু সম্ভব নিজের মেধা খাটিয়ে, আউট নলেজ খাটিয়ে কিন্তু তোমাদেরকে লিখে আ পূর্ণ নম্বর তোমাদেরকে প্রশ্নের মানে পূর্ণ নম্বরের উত্তর তোমাদেরকে দিতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপরে পরীক্ষার হল থেকে বের হতে হবে। তো তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তাহলে আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেওয়া হয়, সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।